নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দিয়ে শুরু করব। ডিআইআই বা আমাদের ইন্ডিয়ার যে ইনভেস্টররা রয়েছে তারা 1526 কোটি টাকা শেয়ার কিনেছে, এবং সেখানে যদি এফআইআই এদের কথা বলি তো এরা 308 কোটি টাকা শেয়ার কিনেছে। এবং যদি বিগত কয়েকদিনের ডেটা দেখি তো দেখতে পাচ্ছেন আজকের এই বাইং নিয়ে টানা 3 দিন বাইং করেছে, তার আগে 2 দিন সেল করেছে, এবং তার আগে দেখতে পাচ্ছেন টানা 4 দিন কিন্তু বাই করেছে। তো দেখতে পাচ্ছেন এই এফআইআইরা এরা কিন্তু আস্তে আস্তে ভারতীয় মার্কেটে ফিরে আসছে, এবং ভারতে এফআইআই যে হোল্ডিং সেটা বিক্রি করতে করতে প্রায় কিন্তু 16 থেকে 17% কাছাকাছি নামিয়ে নিয়েও চলে এসেছে। তো এরপরে এফআইআই এর তরফ থেকে বাইং এর সম্ভাবনা কিন্তু থাকছে। এবং যদি দেখেন এই মাসের এখনো পর্যন্ত 17 তারিখ হয়ে গেল, তো আজ পর্যন্ত টোটাল যে সেল, মানে কিছুদিন কিনেছে কিছুদিন বিক্রি করেছে, এইসব ডেটাগুলো নিয়ে যে সেল সেটা দাঁড়াচ্ছে 586.76 কোটি টাকা, যেটা কিন্তু খুবই কম। তো কেন কম বলছি, যদি এর আগের মাসের ডেটাগুলো দেখেন দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর 2025-এ 35,000 কোটি টাকা সেল করেছে, তারপরে আগস্ট 2025 এখানে 46,900 কোটি সেলস, তারপরে এই জুলাই 2025-এ 47,666 কোটি সেল করেছে। তো সেই তুলনায় দেখতে পাচ্ছেন যদি এখনো এই মাস পুরো শেষ হয়নি তবুও এই যে সেলস সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে। তো এফআইআইরা কিন্তু আস্তে আস্তে ভারতীয় মার্কেটে ফিরছে। এরপরে যদি আমেরিকান মার্কেট নিয়ে কথা বলি তো ডাও জোন্স এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে, মাত্র 3 পয়েন্ট ওপরে রয়েছে। এবং যদি নাসডাক কম্পোজাইটের কথা বলি তো এটা কিছুটা পতন লক্ষ্য করা যাচ্ছে। নাসডাক কম্পোজাইট এটা 0.68% নিচে রয়েছে। এরপর ইন্ডিয়ান এডিআর গুলো তো ইনফোসিসের এডিআর এটা 1.28% বেড়েছে। তো গতকাল রেজাল্টের পরে ডাউন হয়েছিল, আজকে কিন্তু রিকভারি দেখা যাচ্ছে। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 3%-এর কাছে আপ রয়েছে। আর যদি উইপ্রোর এডিআর এর কথা বলি এটা 1.12% ডাউন। তো গতকাল দেখতে পেয়েছিলেন আমেরিকান মার্কেটে এই উইপ্রোর এডিআর এটা প্রায় 2 থেকে 2.5%-এর কাছাকাছি ডাউন ছিল। আর আজকে ইন্ডিয়ান মার্কেটে উইপ্রো এডিআর 5%-এর বেশি পড়ে গেছে। তো সেটাই কিন্তু আজকে অ্যাডজাস্ট হচ্ছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 3.53% আপ। মেঘ মাই ট্রিপ এটা 1.16% ওপরে রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 1.51% ওপরে। এবং যদি যাত্রা অনলাইনের কথা বলি এটা 2.35% নিচে ট্রেড করছে। এরপরে চলুন কিছু বড় বড় কোম্পানির Q2 এর রেজাল্ট নিয়ে ডিটেলসে আলোচনা করে নিই। তো প্রথম যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির রেজাল্ট পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার পোর্টফোলিওতে এই স্টক থাকুক বা নাই থাকুক, প্রতিটা কোয়ার্টারই এর যে রেজাল্ট সেটা ভালোভাবে স্টাডি করবেন। কারণটা কি, কারণ হচ্ছে এই নিফটি ফিফটির মধ্যে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটা বড় ভূমিকা রয়েছে। তো এই কোম্পানির রেজাল্ট খুব যদি ভালো আসে বা স্টক প্রাইসে বড় মুভমেন্ট আসে সেটা কিন্তু এই নিফটি ফিফটিকে মুভ করাতে পারে। এবং যদি দেখেন এই রেজাল্টের আগেই আজকের দিনে 1.49% বেড়েছে, এবং 5 দিনে যদি দেখেন তাহলে কিন্তু 3.37% বাড়া। তো এটা একটা প্রচন্ড বড় সাইজের কোম্পানি, 20 লাখ কোটির মার্কেট ক্যাপ কোম্পানি। তো সেইখানে দেখতে পাচ্ছেন এই রেজাল্টের আগে প্রায় কিন্তু 4%-এর কাছাকাছি বেড়েছে। তো এইখান থেকে একটা সংকেত আসছিল যে কোম্পানির রেজাল্ট ভালো আসতে পারে। এবং আপনার কাছে যদি জিও ফাইন্যান্সিয়াল এই কোম্পানির শেয়ার থাকে তাও এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা স্টাডি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জিও ফাইন্যান্সের কাছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির অনেক পরিমাণে শেয়ার রয়েছে, তার থেকে এই জিও ফাইন্যান্স এরা ডিভিডেন্ডও পায়। এবং এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে ওঠাপড়া সেটা কিন্তু জিও ফাইন্যান্সের যে ওঠাপড়া সেটাকেও কিছুটা কন্ট্রোল করে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে কনসোলিডেটেড নাম্বার এটা খুলে নিয়েছি। কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে দেখতে পাচ্ছেন, এই ফিগার গুলো সব কোটিতে রয়েছে। 2,63,380 কোটি। তো এর আগের কোয়ার্টারে কত ছিল, 2,63,779 কোটি। তো কোয়ার্টারলি সামান্য ডাউন হয়েছে, কিন্তু যদি ইয়ারলি দেখেন এর আগের বছর সেম কোয়ার্টারে টোটাল ইনকাম ছিল 2,40,357 কোটি। তো ইয়ারলি দেখতে পাচ্ছেন অনেকটাই জাম্প দেখা গেছে, কিন্তু কোয়ার্টারলি সামান্য পতন। তারপর যদি টোটাল এক্সপেন্সেস এর কথা বলি তো এক্সপেন্সেস কত হয়েছে, 2,34,256 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 2,26,633 কোটি। আর এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2,15,320 কোটি। তো যদি কোয়ার্টারলি দেখেন দেখতে পাচ্ছেন সেলস কমেছে কিন্তু খরচা কিছুটা বেড়ে গেছে। মানে এর পরের যে ডেটাগুলো সেগুলো কোয়ার্টারলি কিন্তু আরো বেশি খারাপ আসবে। তো এখানে প্রফিট বিফোর ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন 29,124 কোটি এসেছে, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 37,146 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে 25,037 কোটি। তো ইয়ারলি ভালো হলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটা ডাউন দেখাচ্ছে। এবং যদি প্রফিট আফটার ট্যাক্স বা নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন কত এসেছে, 22,092 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 30,783 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 19,323 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ারলি ভালো কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন। আর কোম্পানির ওনারদের নেট প্রফিট কত, মানে আমাদের যে নেট প্রফিট সেটা দাঁড়াচ্ছে 18,165 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 26,994 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে 16,563 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি অনেকটা ডাউন, কিন্তু
ইয়ারলি যথেষ্ট ভালো রেজাল্ট এসেছে। এবং যদি ইপিএস দেখি, দেখতে পাচ্ছেন ইপিএস 12.24 থেকে বেড়ে হয়েছে 13.42, কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন অনেকটাই পড়েছে, এর আগে ছিল 19.95। আর কোম্পানির এই যে ইনকাম গুলো সেগুলো কোথা থেকে হয়েছে চলুন সেগুলো দেখে নিই। দেখতে পাচ্ছেন কোম্পানির যে মেন বিজনেস রয়েছে অয়েল টু কেমিক্যাল, এইখানে কত রেভিনিউ এসেছে 1,60,558 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 1,54,804 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 1,55,580 কোটি। তো এই O2C বিজনেসে ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো রেজাল্ট এসেছে। তারপরে অয়েল অ্যান্ড গ্যাস, এখানে দেখতে পাচ্ছেন কিছুটা পড়েছে 6,222 কোটি থেকে পড়েছে 6,058 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 6,103 কোটি। মানে অয়েল অ্যান্ড গ্যাস বিজনেসে এই ডেটাটা ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়েছে। এবং যদি রিটেল বিজনেসের কথা বলি তো এখানে কিন্তু খুব ভালো জাম দেখা গেছে, 76,325 কোটি থেকে বেড়ে হয়েছে 90,544 কোটি, এটাও কোয়ার্টারলি যথেষ্ট বেড়েছে। তারপরে ডিজিটাল সার্ভিসেস, মানে এটা জিও সিমের যে বিজনেস রয়েছে সেইখান থেকে কোম্পানির ইনকাম হয়েছে 43,617 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 41,949 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 38,055 কোটি। তো দেখতেই পাচ্ছেন রিচার্জের যে দাম সেটা কিন্তু কোম্পানিগুলো নিয়মিত বাড়াচ্ছে এবং সেই কারণে এই ডিজিটাল সার্ভিসেস থেকে কোম্পানির যে ইনকাম সেটাও বেড়ে গিয়েছে। তো এইখানে শুধু যদি জিও সিমের বিজনেস দেখি তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে কাস্টমার বেস সেটা বেড়েছে, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 478 মিলিয়ন, সেটা বেড়ে হচ্ছে 506 মিলিয়ন এবং এর আগের কোয়ার্টারে ছিল 498 মিলিয়ন। তারপরে আরপু, মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, মানে এক একজন ব্যবহারকারীর পিছু এই কোম্পানি কত টাকা করে কামাচ্ছে। দেখতে পাচ্ছেন রেস পার সাবস্ক্রাইবার পার মান্থ, তো বর্তমানে কত কামাচ্ছে এক একজন সাবস্ক্রাইবারের মাথা থেকে 211 টাকা করে কামাচ্ছে, যেটার আগের কোয়ার্টারে ছিল 208 টাকা এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 195 টাকা। তো কোম্পানি তাদের রিচার্জের যে প্ল্যানের দাম সেটা যত বাড়াবে এই যে আরপু সেটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। এবং যদি ডেটা ট্রাফিকের কথা বলি তো কত ডেটা ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন এই সেকেন্ড কোয়ার্টারে হয়েছে 58.4 বিলিয়ন জিবি, যেটার আগে ছিল 54.7 বিলিয়ন জিবি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 45 বিলিয়ন জিবি। তো ডেটার যে কনজাম্পশন সেটা বাড়ছে। এবং যদি ভয়েস ট্রাফিকের কথা বলি বা ভয়েস কলের কথা তো এটা দেখতে পাচ্ছেন বেড়েছে 1.50 ট্রিলিয়ন মিনিট, যেটার আগের কোয়ার্টারে ছিল 1.49 ট্রিলিয়ন মিনিট এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1.42 ট্রিলিয়ন মিনিট। তো দেখতে পাচ্ছেন কাস্টমার বেস এটাও বেড়েছে, আরপু এটাও বেড়ে গিয়েছে, তারপর ডেটা ট্রাফিক, ভয়েস ট্রাফিক এইগুলোও বেড়েছে। এবং যদি অনুমানের দিক থেকে দেখি তো দেখতে পাচ্ছেন এই যে রেভিনিউ যেটা এসেছে 79,128 কোটি, সেখানে মার্কেটের অনুমান ছিল 77,979 কোটি আসবে। তো দেখতে পাচ্ছেন অনুমানের তুলনায় এই যে রেভিনিউ এটা বেশি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে এবিটা, এই দিক থেকেও কিন্তু মার্কেটের যে অনুমান ছিল সেটাকে এই কোম্পানি বিট করেছে। আর এইখানে যে এই প্রফিট হয়েছে প্যাট, এটা হয়েছে 22,092 কোটি, এইখানে মার্কেটের অনুমান ছিল প্রায় 20,000 কোটির আসবে, সেইখান থেকে এই যে প্যাট এটা কিন্তু বেড়েছে। তবে এটা এখনো ক্লিয়ার না যে মার্কেট কোন জায়গাটায় অনুমান করছে, এই ওনার্স অফ দ্য কোম্পানির যে প্রফিট নাকি এই নেট প্রফিট। যদি এই ওনার অফ দ্য কোম্পানির প্রফিট মার্কেট অনুমান করে তাহলে কিন্তু এই প্রফিট খারাপ এসেছে, এবং যদি এই যে প্যাট বা যেটাকে নেট প্রফিট বলা হয় এই জায়গায় মার্কেট অনুমান করে থাকে তাহলে কিন্তু সেই তুলনায় নাম্বার ভালো এসেছে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু গাইডেন্স দিয়েছে, দেখতে পাচ্ছেন কনজিউমার, তারপরে নিউ এনার্জি সেগমেন্ট যেমন এই সোলার, ব্যাটারি, গ্রিন হাইড্রোজেন এইগুলোতে গ্লোবাল লিডারশিপ রাখতে চলেছে, মানে কোম্পানি টার্গেট করছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এটাও বলছে তাদের এই জিও সিমের বিজনেস এবং রিটেলের যে বিজনেস সেটা তাদের যে মার্জিন সেটাকে বাড়িয়ে নিয়ে চলেছে। এর পরের কোম্পানি টাটা টেকনোলজিস লিমিটেড। তো যদি দেখেন কোম্পানিটা যবে থেকে মার্কেটে লিস্ট হয়েছে তবে থেকে কিন্তু ইনভেস্টরদের একেবারেই পজিশন করে রেখে দিয়েছে, এই মুহূর্তে 43% উপরে ডাউন হয়েছে। তো কোম্পানি যখন বিজনেস ভালো করবে তখনই কোম্পানির যে শেয়ার প্রাইস সেটা বাড়বে, কারণ তখনই বড় বড় ইনভেস্টররা এর প্রতি আগ্রহ দেখাবে। তো কোম্পানি আজকের দিনে তার কোয়ার্টার টু রেজাল্ট পেশ করেছে, কেমন রেজাল্ট এলো তো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন সেলস এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1296 কোটি, এর আগের কোয়ার্টারে 1244 কোটি এবং এই কোয়ার্টারে এসেছে 1323 কোটি। তো সেলস তো বেড়েছে। তারপরে যদি অপারেটিং প্রফিট দেখি তো দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে 236 কোটির অপারেটিং প্রফিট ছিল, যেটা কমে হয়েছে 208 কোটি। তো সেলস বেড়ে যাওয়ার পরেও এই অপারেটিং প্রফিট এটা কেন কমে গেল, কারণ কোম্পানির যে খরচা সেটা বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি খরচা করেছিল 1061 কোটি, সেটা বেড়ে হয়েছে 1116 কোটি। তো সেই কারণেই দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট এটা ইয়ার অন ইয়ার কমে গেছে। এবং যদি কোয়ার্টারলি দেখি তাহলে মাত্র 8 কোটি বেড়েছে। আর কোম্পানির নেট প্রফিট কিরকম এলো তো এখানে নেট প্রফিট দেখতে পাচ্ছেন 157 কোটি ছিল, সেটা থেকে সামান্য বেড়ে হয়েছে 166 কোটি। এবং যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি এই যে নেট প্রফিট এটা কিন্তু ডাউন হয়েছে। তো এখানে দেখতে পেলেন অপারেটিং প্রফিট তো কমে গেল, তারপরে আবার এইখানে এই যে পিবিটি তারপরে নেট প্রফিট এগুলো কিভাবে বেড়ে গেল, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে আদার ইনকাম এইখানে একটা বড় অ্যামাউন্ট যোগ হয়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে আদার ইনকাম এটা ছিল 16 কোটি, তো সেখান থেকে বেড়ে হয়েছে 54 কোটি। তো এই কারণের জন্যই দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এটা ইয়ারলি বেড়ে গেছে। এইখানে এটাও দেখতে পাবেন এই যে নন কোর বিজনেস সেটা বুস্ট হওয়ার জন্যই
কোম্পানির যে প্রফিট সেটা বেড়েছে। এরপরে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড, এই কোম্পানির রেজাল্ট কেমন এলো তো চলুন দেখে নিই। কোম্পানির যে সেলস এটা তো বেড়েছে ইয়ার অন ইয়ার 60% বাড়া, 3,238 কোটি থেকে বেড়ে হয়েছে 5,177 কোটি। এটা কোয়ার্টারলি সামান্য বেড়েছে। এবং যদি এবিটার কথা বলি, 1,685 কোটি থেকে বেড়ে হয়েছে 2,996 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 789 কোটি। এখানেও দেখতে পাচ্ছেন ইয়ারলি ভালো জাম্প এবং কোয়ার্টারলি কিছুটা বেড়েছে। তবে যদি কোম্পানির নেট প্রফিট দেখি, নেট প্রফিট কিন্তু পড়ে গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই। তো কোম্পানির নেট প্রফিট দাঁড়িয়েছে 824 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 836 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 877 কোটি। মানে সেলস এবিটা এগুলো বাড়লেও কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দু জায়গাতেই ডাউন হয়েছে। এর পরের কোম্পানি আরইসি লিমিটেড, কোম্পানির এই কোয়ার্টার টু এর নেট প্রফিট দেখতে পাচ্ছেন 9.3% বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি ইন্টিরিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। চলুন ডিটেলসে কোম্পানির রেজাল্ট একটু পড়ে নিই। তো দেখতে পাচ্ছেন কোম্পানি যে কনসলিডেটেড বটম লাইন পেশ করেছে সেটা কত? 4,415 কোটি। তো বটম লাইন মানে কি? মানে এইটা হচ্ছে নেট প্রফিট। আর টপ লাইন বলা হয় রেভিনিউকে, কারণ কোম্পানি যে রেজাল্টের পিডিএফ বার করে সেখানে দেখতেই পাচ্ছেন উপরে এই যে রেভিনিউ সেটা থাকে এবং সব থেকে নিচে থাকে নেট প্রফিট। কারণ রেভিনিউ এর পরে এই সেলস এর ডেটা, ট্যাক্সের ডেটা এগুলো বাদ দেওয়ার পরে নেট প্রফিট আসে। তো সেই কারণেই এই নেট প্রফিট যেহেতু নিচে থাকে এটাকে বটম লাইন বলে। তো দেখতে পাচ্ছেন বটম লাইন দাঁড়িয়েছে 4,415 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টার ছিল 4,038 কোটি। তো ভালো একটা জাম্প দেখা গেছে। এবং যদি রেভিনিউ এর কথা বলি, তো রেভিনিউ দাঁড়িয়েছে 15,152 কোটি, তো যেটা এর আগের বছর সেম কোয়ার্টার ছিল 13,682 কোটি। তো এখানে 10.7% জাম্প দেখা গেছে। এবং যদি এবিটার কথা বলি, তো এটা দাঁড়িয়েছে 14,677 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে 13,585 কোটি। এইখানে 8% জাম্প দেখা গেছে। এবং মার্জিনেও দেখতে পাচ্ছেন ভালো জাম্প দেখা গেছে, 96.9% থেকে বেড়ে হয়েছে 99.3%। আর যদি ডিভিডেন্ডের কথা বলি, তো এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 4 টাকা 60 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এবং এর যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে অক্টোবর 27 এবং এটা ইন্টিরিম ডিভিডেন্ড। তো দেখতে পাচ্ছেন এই নভেম্বর 14, 2025 এর মধ্যেই এই যে ডিভিডেন্ড সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরে এলএনটি গ্রুপের একটি কোম্পানি, এলএনটি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড। তো চলুন এই কোম্পানির রেজাল্ট দেখে নিই। কোম্পানির যদি প্যাট দেখেন বা প্রফিট আফটার ট্যাক্স, এটা 3% বেড়েছে, বেড়ে হয়েছে 328.7 কোটি। এবং রেভিনিউ এটা 16% বেড়ে হয়েছে 2,979 কোটি। আর কোম্পানির এই কোয়ার্টারে তো প্রফিট হয়েছে 328.7 কোটি। এটা এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল? 319.60 কোটি। এবং যদি রেভিনিউ এর কথা বলি, তো রেভিনিউ এর আগের বছর সেম কোয়ার্টারে 2,573 কোটি থেকে 15.8% বেড়ে হয়েছে 2,979 কোটি। তো কোম্পানি নিজেও বলছে বড় বড় অর্ডার জেতার কারণে তাদের যে মোমেন্টাম সেটা কিন্তু এই মুহূর্তে খুব স্ট্রং জায়গাতে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এটাও বলছে তাদের প্রতি এদের যে বিভিন্ন গ্লোবাল ক্লায়েন্ট রয়েছে তাদের কিন্তু এখন যথেষ্ট ভালো ভরসা রয়েছে। এবং যদি কথা বলি, কোম্পানি একটা বড় টার্গেটও রেখেছে এই রেভিনিউ এর ক্ষেত্রে। তো কোম্পানি আশা করছে তারা পরবর্তী কিছু ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যেই এই $2 বিলিয়ন যে রেভিনিউ সেটা অ্যাচিভ করে ফেলবে। তো $2 বিলিয়ন এর মানে কত? তো ভারতীয় মুদ্রায় যদি দেখেন প্রায় 17,000 কোটি টাকার কাছাকাছি, তো একটু বেশিই হবে। এবং কোম্পানির বর্তমানে এই রেভিনিউ কত? তো দেখতে পাচ্ছেন কোম্পানির বর্তমানে এক বছরের রেভিনিউ আছে এই 10,670 কোটি। তারপরে টিটিএম দেখতে পাচ্ছেন 11,481 কোটি। তো রেভিনিউ এর দিক থেকে কোম্পানি বড় টার্গেট নিয়ে এগিয়ে চলেছে। এর পরের কোম্পানি তেজস নেটওয়ার্কস লিমিটেড। তো কোম্পানিটা বিগত 6 মাসে অনেকটাই ডাউন হয়েছে, প্রায় 31% এর কাছাকাছি ডাউন হয়েছে। তো কোম্পানির রেজাল্ট কিরকম এলো চলুন দেখে নিই। তো কোম্পানির রেজাল্টে বড় পতন দেখতে পাবেন। এর আগের কোয়ার্টার থেকে এটা কিন্তু শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন সেলস এটা 2,811 কোটি থেকে পড়ে হয়েছে 262 কোটি। তবে এর আগের কোয়ার্টারের তুলনায় কিছুটা বেড়েছে, 202 কোটি থেকে বেড়ে 262 কোটি হয়েছে। তারপরে যদি অপারেটিং প্রফিট দেখি, তো কোম্পানি একেবারেই লসে চলে গেছে, এর আগের কোয়ার্টার থেকেই লস দেখাচ্ছে। তো এই লস কত এসেছে? 294 কোটির লস। তো এর আগের কোয়ার্টারে কত লস ছিল? 136 কোটি। তো লসও অনেকটা বেড়েছে। আর এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি তো 535 কোটির প্রফিট দেখিয়েছিল। আর নেট প্রফিট কিরকম এসেছে? তো নেট প্রফিটও দেখতে পাচ্ছেন, নেট প্রফিট তো নেই, এটা পুরোপুরি নেট লস। দেখতে পাচ্ছেন 307 কোটির নেট লস হয়েছে, যেটার আগের কোয়ার্টারে লস ছিল 194 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল 275 কোটি। তো দেখতে পাচ্ছেন এই যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ। এর পরের কোম্পানি ডিকসন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। তো চলুন কোম্পানির রেজাল্ট দেখে নিই। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট সেখানে কিন্তু একটা বড় জাম্প দেখা যাচ্ছে, 81% জাম্প দেখা যাচ্ছে। এবং কোম্পানির রেভিনিউ একটা বড় জাম্প দেখা যাচ্ছে, 14,855 কোটি। তো কেন প্রফিট এত বেড়ে গেল সেটা আগে একবার দেখে নিই চলুন। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানির রেজাল্ট খুলে নিয়েছি। তো এইখানে দেখুন একটা আদার ইনকাম যোগ হয়েছে। তো একটু জুম করে নিই, ভালোভাবে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আদার ইনকাম কত হয়েছে, এগুলো সব লাখে রয়েছে, তো কোটিতে পড়ুন। 521 কোটি আদার ইনকাম হয়েছে। তো এর আগের কোয়ার্টার গুলোতে কত ছিল? এর আগের কোয়ার্টার গুলোতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব কম ছিল, 6 কোটির আদার ইনকাম। তার আগে দেখতে পাচ্ছেন আবার 6 কোটির আদার ইনকাম। তো সেইখান থেকে এই যে আদার ইনকাম সেটা অনেকটাই বেড়ে গেছে, 521 কোটির আদার ইনকাম হয়েছে। তো সেই কারণে কোম্পানির যে রেজাল্ট সেখানে কিন্তু
বড় বড় জাম্পও দেখতে পাবেন। তো এটা একবার মনে রেখে তারপরে রেজাল্টটা পড়বেন। তো দেখতে পাচ্ছেন কোম্পানির নেট প্রফিট এটা কত দাঁড়িয়েছে 745.7 কোটি, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 412.5 কোটি। এবং যদি রেভিনিউ এর কথা বলি তো এটা দাঁড়িয়েছে 14,855 কোটি, যেটা এর আগে ছিল 11,534 কোটি। আর কোম্পানির এই যে রেভিনিউ এমনিতেও বেড়েছে, সেটা বেড়েছে এই মোবাইল এবং আদার যে ইএমএস ডিভিশন সেইখানে। তো দেখতে পাচ্ছেন এই মোবাইল এবং আদার ইএমএস ডিভিশন এইখান থেকে রেভিনিউ বেড়েছে ইয়ার অন ইয়ার প্রায় 41%, 9,444 কোটি থেকে বের হয়েছে 13,361 কোটি। এবং যদি কোয়ার্টারলি দেখেন তাহলে 11,663 কোটি থেকে বের হয়েছে 13,361 কোটি। তো এখানে দেখতে পাচ্ছেন 15% জাম্প। এবং যদি প্রফিটের দিকে বলি তো প্রফিটে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 53% জাম্প দেখিয়েছে। এবং কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন তাহলে 395 কোটি থেকে বের হয়েছে 472 কোটি। তো এখানে 19% জাম্প দেখা গেছে। তবে কনজিউমার ইলেকট্রনিক্স এবং অ্যাপ্লায়েন্সেস এই যে এলইডি টিভি এবং রেফ্রিজারেটর রয়েছে এইখানে কোম্পানির যে রেভিনিউ অপারেটিং প্রফিট এগুলো কমেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার প্রায় 32% ডাউন হয়েছে, কিন্তু কোয়ার্টারলি 42% জাম্প দেখা গেছে। এবং যদি অপারেটিং প্রফিটের কথা বলি তো 52 থেকে পড়ে হয়েছে 39, এবং 40 থেকে পড়ে হয়েছে 39। তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 25% পড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার 3% পড়েছে। আর যদি এই হোম অ্যাপ্লায়েন্সেস এইগুলোর দিকে বলি তো এখানেও দেখতে পাচ্ছেন রেভিনিউ ইয়ার অন ইয়ার 3% ডাউন, কিন্তু কোয়ার্টারলি 37% বেড়েছে। এবং অপারেটিং প্রফিট ইয়ারলি 2% বাড়া এবং কোয়ার্টারলি 39% বেড়েছে। এর পরের কোম্পানি এসডব্লিউ সোলার। তো দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীন রেজাল্ট এসেছিল এবং তারপরেই প্রায় কিন্তু 7.5% এর কাছাকাছি পড়েছে। কোম্পানির রেজাল্ট কেমন এসেছে তো চলুন দেখে নিই। তো কোম্পানির রেজাল্ট খুলে নিয়েছি। সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 70% বাড়া 1,030 কোটি থেকে বের হয়েছে 1,749 কোটি। তারপরে যদি এবিটা দেখেন এটা অনেকটাই পড়ে গিয়েছে 18.2 কোটি থেকে পড়ে হয়েছে 3.92 কোটি। এবং যদি নেট প্রফিট দেখেন, নেট প্রফিট দেখতে পাচ্ছেন 8.57 কোটি থেকে পড়ে দেখাচ্ছে 478 কোটি হয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা 580 কোটির লস কিন্তু এখানে যোগ হয়েছে। তো সেই লসটা যদি বাদ দিয়ে দেখেন তাহলে কিন্তু কোম্পানি একটা ভালো প্রফিট হয়েছে। তো লসটা বাদ দিয়ে যদি দেখেন তাহলে 1340% প্রফিট হয়েছে, কিন্তু যেহেতু একটা এক্সেপশনাল লস যোগ হয়ে গেছে মানে এটা কোম্পানির খাতা থেকে বেরিয়ে গেছে, সেই কারণের জন্য কিন্তু এই যে রেজাল্ট এটা এত খারাপ দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে স্টকের প্রাইসে এত বড় পতন দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে একটা আরবিট্রেশন রুল রয়েছে তার আন্ডারেই কোম্পানিকে 580 কোটি টাকা পেমেন্ট করতে হয়েছে। তো এই 580 কোটি টাকা কোম্পানির খাতা থেকে বেরিয়ে যাওয়াতেই এত বড় কিন্তু পতন নেট প্রফিটে দেখা যাচ্ছে। এরপরে চলুন কিছু কোম্পানির ব্যাপারে কিছু নিউজ আসছে সেগুলো আলোচনা করে নিই। তো প্রথমে কথা বলবো এশিয়ান পেন্টস লিমিটেড এই কোম্পানির ব্যাপারে। এটা দেখতে পাচ্ছেন আজকে 4% এর কাছাকাছি বেড়েছে, কিন্তু যদি বিগত কয়েকদিনের পারফরমেন্স দেখেন দেখতে পাচ্ছেন এক বছরে প্রায় কিন্তু 17.93% পড়ে গেছে। তো এই এশিয়ান পেন্টস এর শেয়ার এত পড়ে যাওয়ার কারণ কি তো চলুন সেগুলো আজকে আলোচনা করি। দেখতে পাচ্ছেন এক বছরে প্রায় 18% এর কাছাকাছি পড়েছে এবং এটা তো জানেন পেন সেক্টর এটা কিন্তু লিডার কোম্পানি। তো চলুন আগে পড়ে যাওয়ার কারণগুলো দেখি, তারপরে আজকে কেন বাড়লো সেটা আলোচনা করব। তো যদি প্রথমে পার্সেন্টেজ দেখেন দেখতে পাচ্ছেন একটা 2023 চার্ট খুলে নিয়েছি। তো এইখানে এশিয়ান পেন্টস এর এই পেন্টস মার্কেটে 59% মার্কেট শেয়ার ছিল। তারপরে আরো অনেক কোম্পানি ছিল দেখতে পাচ্ছেন, বেশি কিন্তু ছিল না, 18%, 15%, 7%। এবং তারপরে মার্কেটে একটা নতুন পেন্টস কোম্পানির আবির্ভাব হয়। তো সেটা হচ্ছে এই বিড়লা গ্রুপের কোম্পানি বিড়লা উপাস। তো এই বিড়লা উপাস মার্কেটে এসে ভালো পরিমাণেই মার্কেট ক্যাপচার করেছিল। তো এর ফলে কি হচ্ছিল অন্যান্য যে পেন্টস কোম্পানিগুলো রয়েছিল তাদের যে মার্কেট শেয়ার সেগুলো অনেকটাই কমে যাচ্ছিল। তো তারপরে যদি রিসেন্ট ডেটা দেখেন দেখতে পাচ্ছেন এই এশিয়ান পেন্টস এদের মার্কেট শেয়ার কমে হয়ে গিয়েছে 42%। তো আগে কত ছিল, আগে দেখতে পাচ্ছেন প্রায় 59% এর কাছাকাছি ছিল, মানে অনেকটাই কিন্তু আস্তে আস্তে মার্কেট শেয়ার ডাউন হয়েছে এশিয়ান পেন্টস এর। তো দেখতে পাচ্ছেন এশিয়ান পেন্টস এদের রয়েছে 42%, বার্জার পেন্টস এদের 12%, তারপরে যে নেরো ল্যাগ রয়েছে এদের 7%, একজো নোবেল 5% রয়েছে, ইন্ডিগো 2% এবং এই যে আদার্স রয়েছে তো এর মধ্যে দেখতে পাবেন এই যে বিড়লা উপাস এও কিন্তু রয়েছে এবং আরো অনেক ছোট ছোট কোম্পানি রয়েছে। তো এই বিড়লা উপাসের মতো কোম্পানি মার্কেটে এসে যাওয়ায় এই কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা কিন্তু অনেকটাই পড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে এই রিলায়েন্স এই এশিয়ান পেন্টসে থাকা তাদের সমস্ত শেয়ার কিন্তু বিক্রি করে দিয়ে বেরিয়ে গিয়েছিল। তো এইখান থেকেও কিছুটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই যে বিড়লা উপাস তারা এই এশিয়ান পেন্টসের বিরুদ্ধে এই যে কমিশন অফ ইন্ডিয়া তাদের কাছে কিন্তু একটা কেসও করে দিয়েছিল। তো কি বলছিল, এরাই বলছিল যে এশিয়ান পেন্টস বিভিন্ন যে ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের ধুমকি দিয়ে অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের রং বিক্রি করতে বাধা দিচ্ছে। তো এই কারণেই এই বিড়লা উপাসের মতো কোম্পানি এই কমিশন অফ ইন্ডিয়া এদের কাছে চলে গিয়েছিল এবং সেখানে একটা তদন্তও চলছিল। তো এরই বিপক্ষে এশিয়ান পেন্টস এরা এই সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট এশিয়ান পেন্টসের এই যে দাবি সেটা খারিজ করে দেয়। মানে সিসিআই কিন্তু এখনো এশিয়ান পেন্টসের বিরুদ্ধে তদন্ত চালাবে। তো এরকম বিভিন্ন খারাপ খবরের কারণে স্টকটাতে নেগেটিভ ইম্প্যাক্ট করছিল। আর আজকের দিনে কিভাবে 4% এর কাছাকাছি বাড়লো দেখুন, আজকে শুধুমাত্র এশিয়ান পেন্টস বেড়েছে এটাই নয়, এর সঙ্গে সঙ্গে বাকি যে পেন সেক্টরে কাজ করা কোম্পানিগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে। তবে এই এশিয়ান পেন্টস এটা মার্কেট লিডার
এবং মার্কেট লিডার এত বড় কোম্পানি 4% কাছাকাছি বেড়েছে। তো প্রথমেই যদি দেখেন এই ক্রুড অয়েলের দাম এটা যথেষ্টই কমে গিয়েছে। আর যে বিভিন্ন পেন্টস তৈরি হয় সেখানে কিন্তু কাঁচামাল হিসাবে এই যে ক্রুড অয়েল সেটা ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়। তো এই কাঁচামালের দাম কমা মানে রং কোম্পানিগুলোর যে খরচা সেটা কমবে, এবং খরচা কমলেই অটোমেটিক বাকি যে ডেটাগুলো রয়েছে যেমন প্রফিট, তারপরে ইপিএস, এগুলো বেড়ে যাবে। তো এটাও একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই সামনে কিন্তু ফেস্টিভ্যাল সিজন আসতে চলেছে, যেমন দীপাবলি রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিয়ের যে সিজন সেটাও কিন্তু শুরু হচ্ছে। এবং এই সময় এই যে রং কোম্পানিগুলোর ডিমান্ড সেগুলো বাড়ে, অনেকেই নতুন বাড়িঘর রং করান, তো সেইখান থেকেও কোম্পানিগুলোর যে রেভিনিউ সেটা বৃদ্ধি পায়। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি, কোম্পানি এই ইউএই মানে আরব আমিরশাহিতে তাদের যে ব্যবসা সেটা কিন্তু শুরু করেছে। দেখতে পাচ্ছেন এরা এই ইউএই তে একটা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি ইউনিট কিন্তু ওপেন করে দিয়েছে, তো যেখানে একটা ভালো ক্যাপাসিটি রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি এর যে অ্যানুয়াল ক্যাপাসিটি সেটা কত 2,65,000 টন। তো এটাও কোম্পানির স্টকটাকে আজকে ওপর দিকে যেতে সাহায্য করেছে। আর যদি টোটাল মার্কেট শেয়ার দেখি তো দেখতে পাচ্ছেন অটোমোটিভ কোটিং মানে গাড়ির যে বিভিন্ন রং হয় সেখানে কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা রয়েছে 20%, এবং এই ডেকোরেটিভ পেন্টস এইখানে কোম্পানির 60% মার্কেট শেয়ার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন লিডার কোম্পানির যদি রেজাল্ট দেখি তো আজকে তো রেজাল্ট আসেনি, এর আগের ডেটাগুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সেলস এগুলো মোটামুটি ভালো জায়গাতেই রয়েছে, তবে বিগত 2-3 বছরে এই যে সেলস সেখানে কিন্তু খুব বড় মুভমেন্ট লক্ষ্য করা যায়নি, মানে একই জায়গা ধরে রেখেছে মোটামুটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি তো নেট প্রফিটও দেখতে পাচ্ছেন এই 1232 কোটি, 1475 কোটি, তারপরে আবার কিছু কমেছে, তো একসময় কমে 694 কোটি, তারপরে আস্তে আস্তে বেড়েছে। এবং এই লেটেস্ট কোয়ার্টারে 1117 কোটি। আর কোম্পানি কোয়ার্টার 2 এর রেজাল্ট পেশ করবে 12ই নভেম্বর। কোম্পানির যদি শেয়ার হোল্ডিং দেখেন তো প্রমোটারের কাছে 52% স্টেক রয়েছে, তারপরে এফআইআই এদের কাছে 11.85% স্টেক রয়েছে, ডিআইআই এদের কাছে রয়েছে 20.98% স্টেক, এবং পাবলিক এদের কাছে দেখতে পাচ্ছেন 14.41% স্টেক রয়েছে। তো এই পাবলিকের কাছে এই স্টেক এটা অনেকটাই কমেছে, তো এটা কিন্তু এই স্টকটার জন্য পজিটিভ ব্যাপার। এবং দেখতে পাচ্ছেন এই যে ডিআইআইরা এরা কিন্তু যথেষ্ট পরিমাণে স্টেক বাড়িয়েছে, 12.30% থেকে প্রায় কিন্তু 8.5%-এর কাছাকাছি বাড়িয়ে করেছে 20.98%। এর পরের কোম্পানি মাঝগাঁও শিপ বিল্ডার্স লিমিটেড। তো এই কোম্পানিটা নাভাল গ্রুপের সঙ্গে একটা এমওইউ সাইন করেছে। তো দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রান্সের কোম্পানি। তো কি জন্য এই ডিল সাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই স্করপিন সাবমেরিন তৈরি করার জন্য এই যে ডিল সেটা সাইন করা হয়েছে। এরপরে আরবিএনএল, তো এই কোম্পানি একটি অর্ডার পেয়েছে, সেই রিলেটেড কিছু নিউজ আসছে। তো যদি দেখেন এই সাউথ সেন্ট্রাল রেলওয়ে এদের তরফ থেকে এই কোম্পানিটা 144 কোটি মূল্য একটি অর্ডার পেয়েছে। এর পরের কোম্পানি ইক্লাব সার্ভিসেস লিমিটেড। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে, কর্পোরেট অ্যাকশন রিলেটেড কিছু খবর সামনে আসছে। তো এই কোম্পানিটা তাদের যে শেয়ার রয়েছে সেটা বাইব্যাকের ব্যাপারে ঘোষণা করতে পারে। তো কবে ঘোষণা হতে পারে, এই সামনেই 24শে অক্টোবর কোম্পানির বোর্ড মিটিং রয়েছে। তো সেই বোর্ড মিটিং এই সম্বন্ধে কিন্তু কিছু ঘোষণা আসতে পারে। আর যদি আগামীকালের কোয়ার্টার 2 এর রেজাল্টের ব্যাপারে কথা বলি তো আগামীকাল শনিবার মার্কেট বন্ধ থাকলেও বিভিন্ন কোম্পানির রেজাল্ট পেশ করবে, যেমন দেখতে পাচ্ছেন অ্যাভান্টেল রয়েছে, তারপরে ফেডারেল ব্যাংক রয়েছে, তারপরে বড় নাম এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, তারপরে আইডিবিআই রয়েছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক রয়েছে, ইন্ডাসইন্ড ব্যাংক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক। তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ব্যাংক আগামীকাল তার রেজাল্ট পেশ করছে। তার সঙ্গে সঙ্গে জেপি পাওয়ার রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আরবিএল ব্যাংক রয়েছে, তারপরে এসএমএল আইসুজু, আল্ট্রাটেক সিমেন্ট রয়েছে, ইয়েস ব্যাংকের নাম রয়েছে, তারপরে জিওজিৎ ফাইন্যান্সিয়াল। তো বহু কোম্পানি আগামীকাল তার রেজাল্টও পেশ করবে। আর এই রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন ডিটেলস পেতে এই চ্যানেলের টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে রাখবেন। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে এই ভিডিওটা শেষ করবো। তো ইন্ডিয়ান রুপি এখনো 88 নিচেই রয়েছে। আর গোল্ড কি বলছে, তো গোল্ড দেখতে পাচ্ছেন 1,34,000 10 টাকার উপরে চলে গেছে এই 10 গ্রাম 24 ক্যারেট কলকাতার রেট অনুযায়ী। আর যদি বিটকয়েনের কথা বলি তো বিটকয়েনও ভালো পতন দেখা গেছে, 1.27% ডাউন হয়েছে, এবং 5 দিনে যদি দেখেন তাহলে কিন্তু প্রায় 7%-এর কাছাকাছি ডাউন। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এটা 0.35% উপরে ট্রেড করছে, এবং যদি নাসডাক কম্পোজিটের কথা বলি নাসডাক কম্পোজিট এই মুহূর্তে 0.20% উপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।